কম্পোজিশন স্কিম হচ্ছে জিএসটির স্মল ট্যাক্স পেয়ারদের জন্য। আমরা যেমন ইনকাম ট্যাক্সে দেখেছিলাম কি 8% 6% হতো যাদের টার্ন ওভার 2 কোটি পর্যন্ত, যে তারা 6% 1% 6% 8% তার টার্ন ওভারে ডিক্লেয়ার করতে পারে। তো সিমিলারলি ওখানে যেমন ছিল এখানেও কম্পোজিশন স্কিম রয়েছে স্মল ডিলারদের জন্য। আমরা দেখে নেব, স্মল ডিলার সার্ভিস প্রোভাইডারের জন্য রয়েছে। তো এখানে বলা হচ্ছে কি যদি সাপ্লাই অফ সার্ভিস, যদি সাপ্লাই অফ সার্ভিস কোনো বিজনেসের, সার্ভিস বিজনেস ইনভলভ রয়েছে, যদি সেটা 50 লাখের বেশি হয়, তাহলে কম্পোজিশন স্কিম নিতে পারবে না। কম্পোজিশন স্কিম তাহলে কখন নিতে পারবে, যদি কোনো সার্ভিস বিজনেস ইনভলভ রয়েছে তার টার্নওভার 50 লাখ পর্যন্ত, সেক্ষেত্রে সে কি নিতে পারবে, কম্পোজিশন স্কিম। এই স্কিমের অনেক বেনিফিট রয়েছে, সেগুলো আমরা পরে দেখব। তো এখন তাহলে আমরা জেনে নিলাম যে এই স্কিম নিতে পারবে না সার্ভিস বিজনেস ইনভলভ রয়েছে কিন্তু তার টার্নওভার 50 লাখের ওপরে চলে গেছে, 50 লাখের মধ্যে থাকলে স্কিম নিতে পারবে। কোনো পার্সন যদি নন ট্যাক্সেবল গুডস সাপ্লাই করে, নন ট্যাক্সেবল গুডস সাপোজ কি হতে পারে, যার উপরে ট্যাক্স লাগে না, যার উপরে জিএসটি লাগে না, যেমন কি নন ট্যাক্সেবল গুডস। এখানে নন ট্যাক্সেবল গুডস এর মধ্যে জিরো রেটেড গুডস এসে গেছে, নীল রেটেড গুডস এসে গেছে। সাপোজ কেউ আলুর ব্যবসা করে, ধানের ব্যবসা করে, যার উপরে জিএসটি লাগছে না, তো তাদের ক্ষেত্রে তারা কম্পোজিশন স্কিম নিতে পারবে না। এখানে নন ট্যাক্সেবল গুডস বলতে কিন্তু নন জিএসটিবল গুডস নয়, যার উপরে জিএসটি তো অ্যাপ্লিকেবল রয়েছে, কভার রয়েছে, কিন্তু তার রেটটা জিরো, নীল। তো যে কোনো শাকসবজি যেমন রয়েছে ডে টু ডে যেগুলো লেগে থাকে, যেগুলো এগ্রিকালচারিস্টের কাছ থেকে কিনে নিয়ে এসে আপনি বিক্রি করেন, সেগুলো হচ্ছে, সেগুলোতেও জিএসটি রেট নীল রয়েছে। যেমন পোলট্রি, পোলট্রি ফার্মের থেকে যে পোলট্রি বিক্রি করা হচ্ছে, ডেয়ারি ফার্মিং এর যে সেখান থেকে দুধ বিক্রি করা হচ্ছে, তো এগুলোর উপরে জিএসটি রেট নীল রয়েছে। তো এগুলো যারা সাপ্লাই করছে, যারা বিজনেস করছে, পারচেজ করে সেল করছে, তাদের ক্ষেত্রে তারা এই কম্পোজিশন স্কিম নিতে পারবে না, তারা এই কম্পোজিশন স্কিম নিতে পারবে না। তার মানে যে গুডস এর উপরে জিএসটি রেট নীল রয়েছে, তাদেরকে ট্যাক্স পে তো করতে হচ্ছে না, তারা এই স্কিম নিতে পারবে না। আচ্ছা, এরপরে ইন্টারস্টেট সাপ্লাই অফ গুডস। যদি কোনো পার্সন অন্য স্টেটে সাপ্লাই করে, যদি কোনো পার্সন অন্য স্টেটে সাপ্লাই করে, সাপোজ আপনার এখানে বিজনেস রয়েছে, আপনি বিহারে সাপ্লাই করেন, আপনি উড়িষ্যাতে সাপ্লাই করেন, তো আপনার এখান থেকে গুডস অন্য স্টেটে চলে যায়, তার মানে আপনি ছোট বিজনেসম্যান নয়। জিএসটি ডিপার্টমেন্ট ধরে নিচ্ছে যে আপনার অন্য বিজনেস, অন্য স্টেটে আপনার গুডস সেল হচ্ছে, মানে আপনি বড় বিজনেসম্যান। তো সেই জন্য যারা ইন্টারস্টেট সেল করে থাকে তাদেরকে এই স্কিম নিতে দিচ্ছে না, তার মানে তারা এই স্কিমের জন্য এলিজিবল নয়। তাহলে আমরা 3টে পয়েন্ট দেখে নিলাম। প্রথমে বলা হলো সার্ভিসের ক্ষেত্রে যদি তোমার টার্ন ওভার 50 লাখের উপরে চলে যায় তাহলে এই স্কিম নিতে পারবে না। তারপরে বললো কি নন ট্যাক্সেবল গুডস যদি সাপ্লাই করো তাহলে এই স্কিম নিতে পারবে না। তারপরে বললো ইন্টারস্টেট সেল যদি করে থাকো, অন্য স্টেটে সাপ্লাই করলে এই স্কিম নিতে পারবে না। তারপরে বললো তুমি যদি ই কমার্স অপারেটরের থ্রু দিয়ে সাপ্লাই করে থাকো তাহলেও নিতে পারবে না। ই কমার্স অপারেটরের থ্রু বলতে সাপোজ আমার এখানে মিদনাপুরে বিজনেস রয়েছে, মিদনাপুরে বিজনেস রয়েছে, আমি ফ্লিপকার্টের থ্রু দিয়ে মাল সাপ্লাই করি, আমাজনের থ্রু দিয়ে, তো আমিও এই কম্পোজিশন স্কিম নিতে পারবো না। আর সুবিধা পরে আমরা জেনে নেবো, এর পরে রয়েছে। এখন বলেছে কে নিতে পারবে নিতে পারবে না। তো প্রথমে আমরা দেখলাম যে এইটা বলা রয়েছে সেকশন 10 অফ সিজিএসটি অ্যাক্টে, কাদের জন্য, স্মল ডিলারদের জন্য, স্মল ম্যানুফ্যাকচারের জন্য, স্মল সার্ভিস প্রোভাইডারের জন্য, তিনজনের জন্য। তো এরপরে আমরা দেখে নেব যে আচ্ছা বিজনেস যারা গুড সাপ্লাই করছে তাদের ক্ষেত্রে টার্ন ওভার লিমিট কি রয়েছে। সার্ভিসের ক্ষেত্রে দেখলাম তো 50 লাখের উপরে গেলে নিতে পারবে না, নিচে থাকলে আপ টু 50 লাখ পর্যন্ত থাকলে তবে পারবে। আর গুডস এর ক্ষেত্রে টার্ন ওভার লিমিট রয়েছে 1.5 কোটি, যাদের টার্ন ওভার 1.5 কোটি পর্যন্ত তারা এই স্কিমটা নিতে পারবে, নিতে পারবে যাদের টার্ন ওভার আপ টু 1.5 কোটি। 1.5 কোটি পেরিয়ে গেলে তাহলে কম্পোজিশন স্কিম নিতে পারবে না গুডস এর ক্ষেত্রে। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব যে জিএসটি রেট কি রয়েছে, কম্পোজিশন স্কিমের কি বেনিফিট রয়েছে। কম্পোজিশন স্কিমে বলা হচ্ছে যদি তুমি ট্রেডার হও, ম্যানুফ্যাকচারার হও, তাহলে কিন্তু তুমি সিজিএসটি 1%, এসজিএসটি, সিজিএসটি এসজিএসটি দুটো মিলে 1% দিলেই চলবে। যদি রেস্টুরেন্ট বিজনেস ইনভলভ থাকো তাহলে 2.5 টোটাল 5% দিলেই হয়ে যাবে। আদার্স সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রে বলা হচ্ছে কি তুমি থ্রি
টোটাল 6 দিয়ে দাও। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে কম্পোজিশন স্কিম নিলে কম রেটের বেনিফিট রয়েছে। আমরা যে বিভিন্ন সার্ভিসের ক্ষেত্রে বিভিন্ন রেট রয়েছে, সেই রেট ওয়াইজ দিতে হবে না তোমাকে জিএসটি। গভর্নমেন্ট বলছে আমরা তো বিভিন্ন সার্ভিসে বিভিন্ন রেট লাগিয়ে রেখেছি, বিভিন্ন প্রোডাক্টে বিভিন্ন রেট লাগিয়ে রেখেছি, তুমি যেহেতু স্মল ডিলার তোমার জন্য এরকম আমরা দেখছি না। তোমরা কি করবে, তোমার যে টোটাল সেল হয়েছে তাই সেই টোটাল সেলে তুমি যদি ট্রেডার হও তাহলে টোটাল সেলের 1% দিয়ে দেবে আমাদের জিএসটি। আর যদি রেস্টুরেন্ট সার্ভিসে থাকো ইনভলভ তাহলে তুমি 5% দিয়ে দেবে আমাদের জিএসটি টোটাল সেলের। আদার সার্ভিস যদি প্রোভাইড করো তাহলে 6% দিয়ে দেবে। তো তোমার আদার সার্ভিস বলতে যে কোনো, হ্যাঁ, অডিট, প্রফেশনাল, যে কোনো সার্ভিস, কিন্তু তোমার টার্নওভার 50 লাখের মধ্যে, যে কোনো সার্ভিস টার্নওভার 50 লাখের মধ্যে। কিন্তু কিছু অ্যানুয়াল। আচ্ছা, কিছু এক্সামস, কিছু পার্সন রয়েছে যারা এই স্কিমের জন্য এলিজিবল নয়। যারা এই স্কিমের জন্য এলিজিবল নয় আমরা দেখে নেব কারা কারা রয়েছে এলিজিবল নয়। যেমন কিছু তো বলা হয়েছে উপরে, যেমন ই কমার্স অপারেটরের থ্রু দিয়ে সাপ্লাই করলে এলিজিবল হবে না। আচ্ছা, তাহলে আমরা দেখে নেব যে পার্সন নট এলিজিবল ফর কম্পোজিশন স্কিম, কারা কম্পোজিশন স্কিম নেওয়ার জন্য এলিজিবল নয়। কিছু আমরা দেখে নিয়েছি, যেমন ই কমার্স অপারেটরের থ্রু দিয়ে সাপ্লাই করলে সেই যারা গুড সাপ্লাই করছে তাদেরকে কম্পোজিশন স্কিম নিতে দেওয়া হবে না, মানে তারা নিতে পারবে না, তারা এলিজিবল নয়। আচ্ছা, যারা নন ট্যাক্সেবল গুড সাপ্লাই করছে এটা বলা হয়েছে, ইন্টারস্টেট সেল করছে তাদেরকে বলা হয়েছে, এটা বলা হয়েছে, আর তারাও নিতে পারবে না। আইসক্রিম, পান মশালা, টোবাকো, আইসক্রিম, পান মশালা, টোবাকোর ম্যানুফ্যাকচারাররাও এই স্কিমের বেনিফিট নিতে পারবে না, এই স্কিম নিতে পারবে না। আচ্ছা, রেস্টুরেন্ট সার্ভিসে ইনভলভ রয়েছে, রেস্টুরেন্ট সার্ভিস কি বলেছে, সাপ্লায়ার অফ সার্ভিস আদার দেন রেস্টুরেন্ট হ্যাভিং টার্নওভার মোর দেন, আচ্ছা মোর দেন 50 লাখ হলে সেটা তো বলাই হয়েছে, সব পয়েন্টগুলো তো বলাই হয়েছে। সার্ভিসের ক্ষেত্রে 50 লাখ এক্সিড করে গেলে তারা নিতে পারবে না। কিন্তু রেস্টুরেন্ট সার্ভিসের টার্নওভার যাই হোক না কেন, রেস্টুরেন্ট সার্ভিসের টার্নওভার যত খুশি হোক না কেন সে নিতে পারবে, রেস্টুরেন্ট সার্ভিসের টার্নওভার যাই হোক না কেন, যত খুশি হোক না কেন নিতে পারবে। তারা বাদ দিয়ে আদার সার্ভিস প্রোভাইডার নিতে পারবে না যদি তাদের টার্নওভার 50 লাখের উপরে চলে যায়, ঠিক আছে। ম্যানুফ্যাকচারার অফ আইসক্রিম, পান মশলা, টোবাকো নিতে পারবে না। আচ্ছা, এখানে কিছু এক্সাম্পল রয়েছে, আমরা দেখে নেব কি পি কি করেছে। পি এর দুটো বিজনেস রয়েছে, এ আর বি, টার্নওভার হচ্ছে 70 লাখ। বিজনেস এর দুটো বিজনেস এ বি, এর টার্নওভার 70 লাখ, বি এর টার্নওভার 75 লাখ। তাহলে আমরা যদি অ্যাড করে দেখি দুটো বিজনেসের টার্নওভার তাহলে হচ্ছে 145, তার মানে এত ক্রোর্স হচ্ছে 1.5 ক্রোর্স। আমরা জানি কি বিজনেসের ক্ষেত্রে টার্নওভার যদি 1.5 লাখ পর্যন্ত থাকে, 1.5 কোটি পর্যন্ত, তাহলে সে কম্পোজিশন স্কিম নিতে পারবে। তার মানে মিস্টার পি তো এলিজিবল রয়েছে কম্পোজিশন স্কিম নেওয়ার জন্য। এরপরে কি বলেছে দেখা যাক। হি ক্যান অপ্ট ফর কম্পোজিশন স্কিম অ্যাজ এগ্রিগেট টার্নওভার, যেহেতু তার এগ্রিগেট টার্নওভার ডাজ নট এক্সিড 1.5 crore, তো নিতে পারবে। However, the turnover of business of A is the 80 lakh. If the turnover of business A is 80 lakh and business B is 75 lakh, তাহলে তো 80 75 তার মানে পেরিয়ে যাচ্ছে 1.5 লাখ, 1.55 হয়ে যাচ্ছে। তাহলে he cannot opt for composition scheme. সার্ভিসের ক্ষেত্রে হয় 50 লাখ, আর গুডসের ক্ষেত্রে হয় 1.5 কোটি। এখন যদি ধরুন আমি একটা সার্ভিস দিচ্ছি আর একটা গুডস প্রোভাইড করছি, মানে বিজনেস যেটা হচ্ছে সার্ভিস, বিজনেস যেটা হচ্ছে গুডস প্রোভাইড করছি। উপরের এক্সাম্পলটা অনুযায়ী আমার বিজনেস, তার সেটার অন্য কেস রয়েছে, সেটা আমি পরে ডিসকাস করব, এখন এটা কমপ্লিট করে নি। আচ্ছা, in the above example he can opt composition scheme for business A, business B.
দুটো বিজনেসের জন্য সে কম্পোজিশন স্কিম নিতে পারবে। আহ, তারপরে কি বলেছে, যদি স্যার একটা ছাড়িয়ে গেল আর একটা ছাড়া হলো না, তাহলে একটা বিজনেসের জন্য না একটা বিজনেসের জন্য কম্পোজিশন স্কিম নিতে পারবে, আরেকটা মানে নিতে হলে দুটোতেই নিতে হবে। সাপোজ আপনার দুটো বিজনেস রয়েছে, একটা বিজনেসে আপনি বলছেন কম্পোজিশন স্কিম নেবে, আরেকটা নর্মাল স্কিম নেবে, সে নিতে পারবে না। এখানে এটাই বলেছে, ইন দ্য অ্যাবভ এক্সাম্পল ক্যান মিস্টার পি অপ্ট কম্পোজিশন স্কিম ফর বিজনেস এ, বিজনেস এর জন্য কি কম্পোজিশন স্কিম নিতে পারবে, আর নর্মাল স্কিম মানে যেটা রেগুলার স্কিম রয়েছে প্রোডাক্ট ওয়াইয়ের রেট অনুযায়ী জিএসটি পে করা, সেটাকে নর্মাল স্কিম বলা হচ্ছে, বিজনেস বি এর জন্য নিতে পারবে। এখানে বলছে না, ওইভাবে চলবে না, নিতে গেলে দুটোই নিতে হবে, আইদার তুমি কম্পোজিশন স্কিম দুটো বিজনেসের নাও, না তো নর্মাল স্কিম দুটো বিজনেসের জন্য নাও, একটার জন্য কম্পোজিশন আর একটার জন্য নর্মাল চলবে না। আচ্ছা তারপরটা কি বলেছে, গুডউইল, গুডউইল লিমিটেড টার্নওভার এ তো হয়েছে দিল্লি ইউনিট থেকে, এ তো হয়েছে কানপুর ইউনিট থেকে, বোথ ফিগার বলেছে 18% জুড়ে দিয়ে রয়েছে, তাহলে 18% জুড়ে দিয়ে এটা হচ্ছে, তো 18% জুড়ে দিয়েও তো 1.5 কোটি পেরোচ্ছে না, তার মানে তো নিতে পারবে অবভিয়াসলি। As the aggregate turnover does not exceed 1.5 crores, eligible for composition scheme, জিএসটি না ইনক্লুড মানে জুড়ে দিয়েও 1.5 কোটি পেরোচ্ছে না, কিন্তু আমরা অলওয়েজ চেক করব জিএসটি না জুড়ে, এগ্রিগেট টার্নওভার যে চেক করব জিএসটি না জুড়ে চেক করব, বিফোর ইনক্লুডিং জিএসটি এগ্রিগেট চেক করতে হবে। মিস্টার সাইনি ইজ মোবাইল ডিলার registered in বিহার, বিহারে বিজনেস করে, হি সাপ্লাইড মোবাইল টু পার্সন লোকেটেড ইন ওয়েস্ট বেঙ্গল, তার মানে তার ইন্টারস্টেট সাপ্লাই হয়, বিহার থেকে সে গুডস পাঠায় কোথায়, ওয়েস্ট বেঙ্গলে, তার মানে সে ইন্টারস্টেট সাপ্লাই করে। আমরা কিছুক্ষণ আগেই দেখে এসেছি যে যারা ইন্টারস্টেট সাপ্লাই করে তারা কম্পোজিশন স্কিম নিতে পারবে না। তো এগ্রিগেট টার্নওভার তার 30 লাখ, সে বলছে আমার এগ্রিগেট টার্নওভার 30 লাখ, তবুও সে নিতে পারবে না যেহেতু সে ইন্টারস্টেট সাপ্লাই করে থাকে, সেই জন্য সে এলিজিবল নয়। স্যার ওই ফার্স্টের পয়েন্টটা দিয়ে আমার একটা প্রশ্ন ছিল। আপনি বললেন দুটো বিজনেস দুরকম ভাবে নিতে পারবেন, বাট একটা যদি এলিজিবল হয় নেওয়ার জন্য, বিজনেস বিটা ধরুন এলিজিবল হচ্ছে, কারণ সার্ভিস প্রোভাইড করছি 50 লাখের নিচে আমার টাকা, বিজনেস এটা গুডস প্রোভাইড করছি। আচ্ছা আমরা তাহলে আরো এক্সাম্পল দেখে নেবো যে এখানে কি হয়েছে, মোগাম্বো সেল করেছে, মোগাম্বো সেল করেছে, মোগাম্বো সেল করেছে ইউটেন্সিল সেল করেছে অনলাইন ফ্লিপকার্টের থ্রু দিয়ে, তাহলে সে কি কম্পোজিশন স্কিম নিতে পারবে, সে বলছে সি সেলস গুডস ফ্রম হিজ শপ এট মুম্বাই, তার মুম্বাইতে শপ রয়েছে, টার্নওভার সে বলছে 60 লাখ আগের বছর ছিল। আচ্ছা আমরা যে টার্নওভার দেখি আগের বছরের চেক করে নিই, কিন্তু এবছর যদি এক্সিড করে যায় তাহলে কিন্তু নর্মাল স্কিমে কনভার্ট করতে হবে, সেটা আমরা পরে দেখবো। তো এখানে নিতে পারবে না কারণ সে ই কমার্স অপারেটর রয়েছে। আচ্ছা এই কম্পোজিশন স্কিম নিতে গেলে কিছু কন্ডিশনস রয়েছে, রেস্ট্রিকশন রয়েছে, যেগুলো আমরা দেখে নেব। ফার্স্ট কন্ডিশন বলছে তুমি ক্যাজুয়াল ট্যাক্সেবল পার্সন হবে না, নন রেসিডেন্ট ট্যাক্সেবল পার্সন হবে না। ক্যাজুয়াল ট্যাক্সেবল পার্সন কি, ক্যাজুয়াল ট্যাক্সেবল পার্সন তাহলে কম্পোজিশন স্কিম নিতে পারবে না। ক্যাজুয়াল ট্যাক্সেবল পার্সন কি, ক্যাজুয়াল ট্যাক্সেবল পার্সন বলতে যে পার্সনের অন্য স্টেটে তো বিজনেস নেই, কিন্তু সে অন্য স্টেটে কিছু দিনের জন্য বিজনেস করতে যাবে, সাপোজ কোনো মেলাতে যাবে 15 দিনের জন্য, 20 দিনের জন্য, তো সেক্ষেত্রে মোটামুটি ম্যাক্সিমাম 90 ডেজ। তাহলে ক্যাজুয়াল ট্যাক্সেবল পার্সন কে, যার অন্য স্টেটে বিজনেস নেই কিন্তু সেই স্টেটে সে কোনো পারপাসে যাচ্ছে, সে বিজনেস করতে যাচ্ছে, মানে ওখানে কোনো ওকেশন রয়েছে সেই জন্য সে বিজনেস করতে যাচ্ছে, তো সেক্ষেত্রে জিএসটি ডিপার্টমেন্ট বলছে তোমরা কি করবে, ক্যাজুয়াল ট্যাক্সেবল পার্সনের রেজিস্ট্রেশন নেবে ওই স্টেটে, যে স্টেটে আপনি বিজনেস করবেন। তো ক্যাজুয়াল ট্যাক্সেবল পার্সনের রেজিস্ট্রেশন নিতে হবে, স্ট্যাটাস হবে ক্যাজুয়াল ট্যাক্সেবল পার্সন ওই স্টেটে, যে স্টেটে বিজনেস করতে যাবেন। তো সে নর্মাল রেজিস্ট্রেশন নিতে পারবে, কিন্তু সে কম্পোজিশন স্কিম নিতে পারবে না, কম রেটে পে করবে জিএসটি, ওই 1%, ওই স্কিম দেওয়া হবে না। তো ক্যাজুয়াল ট্যাক্সেবল পার্সন যে অন্য স্টেটে বিজনেস করতে যাচ্ছে কিছুদিনের জন্য, তাকে তো ওই স্টেটে রেজিস্ট্রেশন করতে হচ্ছে, তো সে এই স্কিম নিতে পারবে না। নন রেসিডেন্ট ট্যাক্সেবল পার্সন কে, নন রেসিডেন্ট ট্যাক্সেবল পার্সন বলতে সে পার্সন যার ইন্ডিয়াতে বিজনেস প্লেস অফ বিজনেস নেই, যার ইন্ডিয়াতে প্লেস অফ বিজনেস নেই, তার মানে ফরেনার, কোনো বাইরের পার্সন
যার ইন্ডিয়াতে বিজনেস নেই, সে যদি টেম্পোরারি পিরিয়ডের জন্য ইন্ডিয়াতে এসে বিজনেস করে, তাকেও জিএসটি রেজিস্ট্রেশন নিতে হবে। কোন স্ট্যাটাসে নিতে হবে? নন রেসিডেন্ট ট্যাক্সেবল পার্সন, এই স্ট্যাটাসে রেজিস্ট্রেশন নিতে হয়। এই রেজিস্ট্রেশনের ভ্যালিডিটি 90 ডেজ থাকে। আর সেই কোন স্কিম নেবে? সেই নেবে এই নর্মাল স্কিম নেবে, সে কম্পোজিশন স্কিম নিতে পারবে না। তাহলে আমি দুটো বললাম, যে একটা ক্যাজুয়াল ট্যাক্সেবল পার্সন, যে কি যার কি অন্য স্টেটে বিজনেস নেই, সে যদি অন্য স্টেটে বিজনেস করতে যায়, সেক্ষেত্রে তাকে ক্যাজুয়াল ট্যাক্সেবল রেজিস্ট্রেশন নিতে হয় ক্যাজুয়াল ট্যাক্সেবল পার্সনের। আর সে নর্মাল স্কিমে ট্যাক্স পে করবে, কম্পোজিশন স্কিম দেওয়া হবে না। সিমিলারলি নন রেসিডেন্ট ট্যাক্সেবল পার্সন, যে কি আউটসাইড ইন্ডিয়া থেকে আসছে বিজনেস করার জন্য কিছুদিনের জন্য, তো তাকেও রেজিস্ট্রেশন নিতে হবে নন রেসিডেন্ট ট্যাক্সেবল পার্সনের। আর সেও যে ট্যাক্স পে করবে, নর্মাল স্কিমে পে করবে, কম্পোজিশন স্কিম নিতে পারবে না। আচ্ছা, এটা তাহলে কন্ডিশন রয়েছে, এরা এই দুজন পার্সন নিতে পারবে না। এরপরে স্টকের কথা বলছে। যদি তুমি কম্পোজিশন স্কিম নাও, তো সেক্ষেত্রে তোমার স্টকে থাকা চলবে না, কি থাকা চলবে না? ইন্টারস্টেট গুডস থাকা চলবে না। তার মানে কিছুক্ষণ আগে তো আমরা পড়ে আসছি যে তুমি ইন্টারস্টেট সেল করতে পারো না। সিমিলারলি বলছে তুমি যদি কম্পোজিশন স্কিম নিতে চাও, তাহলে তোমার যে স্টকে ইন্টারস্টেট পারচেজও না থাকে, ইন্টারস্টেট পারচেজও যেন না থাকে। এখানে সেই জন্য বলেছে ইন্টারস্টেট স্টক থাকবে না। সেই স্টকটা কোথা থেকে? পারচেজ ইন দ্য কোর্স অফ ইন্টারস্টেট ট্রেড অর কমার্স, মানে অন্য স্টেট থেকে পারচেজ করে নিয়ে আসা যাবে না, সোজা কথা। ইম্পোর্টেড গুডস যেন না তোমার স্টকে থাকে, অন্য ব্রাঞ্চ থেকে নিয়ে আসা যাবে না, যেই ব্রাঞ্চটা কি আউটসাইড স্টেট রয়েছে। কোনো এজেন্ট বা প্রিন্সিপালের কাছ থেকে নিয়ে আসা যাবে না, যে কি আউটসাইড স্টেটে রয়েছে। তার মানে কম্পোজিশন স্কিম তাহলে বোঝাই যাচ্ছে যে শুধুমাত্র স্মল ডিলারদের জন্য, সার্ভিস প্রোভাইডারদের জন্য, যার স্টকে কি থাকবে না, অন্য স্টেট থেকে গুডস থাকা চলবে না, যার স্টকে কি থাকা চলবে না, ইম্পোর্টেড গুডস থাকা চলবে না, যার স্টকে কি থাকা চলবে না, অন্য ব্রাঞ্চ থেকে যেটা কি অন্য স্টেটের বাইরে রয়েছে সেখান থেকে আসা গুডস থাকবে না, এসব চলবে না। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে বিল অফ সাপ্লাই ম্যান্ডেটরি করতে হবে। আমরা জানি কি যে সেল করলে ইনভয়েস ইস্যু করা হয়, কিন্তু তুমি যদি কম্পোজিশন স্কিম নাও, সেক্ষেত্রে তোমাকে ইস্যু করতে হবে বিল অফ সাপ্লাই, ট্যাক্স ইনভয়েস ইস্যু করবে না ইনস্টেড অফ। তাহলে বিল অফ সাপ্লাই ইস্যু করতে হবে, এটা একটা পয়েন্ট। আরেকটা বলা হচ্ছে কি, তোমার সাইন বোর্ডে তোমাকে মেনশন করতে হবে কি তুমি কম্পোজিশন ট্যাক্সেবল পারসন। প্রমিনেন্ট প্লেসে মানে বিজনেসে ঢোকার সময়, সাপোজ ঢুকছে কাস্টমার, যেন ঢুকলেই দেখতে পায় যে এই কম্পোজিশন ট্যাক্সেবল পারসন, কম্পোজিশন ট্যাক্সেবল পারসন। কারণ যারা এই কম্পোজিশন ট্যাক্সেবল পারসনের কাছ থেকে কিনবে, গুডস কিনবে, তারা জিএসটির ইনপুট ট্যাক্সের বেনিফিট পাবে না, ইনপুট ট্যাক্সের বেনিফিট পাবে না। কম্পোজিশন ট্যাক্সেবল পার্সনের কাছ থেকে কোনো পার্সন যদি গুডস কেনে, সেই পার্সন কি নিতে পারবে না? ইনপুট ট্যাক্সের বেনিফিট নিতে পারবে না। ইনপুট ট্যাক্সের বেনিফিট বলতে পারচেজের উপরে যে ট্যাক্সটা দিয়ে দেয়, সেই ট্যাক্সটা কি হয়? সেলের ট্যাক্স থেকে মাইনাস হয়, ওটাকেই বলা হয় ইনপুট ট্যাক্সের বেনিফিট। ঠিক আছে, তার মানে কম্পোজিশন স্কিম থেকে যদি আপনি কেনেন, তো আপনি এই বেনিফিটটা পাবেন না। কম্পোজিশন ডিলারকে যেই ট্যাক্সটা দিলেন, আচ্ছা কম্পোজিশন ডিলারকে তো ট্যাক্স দেওয়া হয় না। এখানে আরেকটা কথা বলে রাখি, যে কম্পোজিশন ডিলার কাস্টমারের কাছ থেকে কালেক্ট করতে পারে না জিএসটি। কম্পোজিশন ডিলার তাহলে কিভাবে দেবে? তার নিজের পকেট থেকেই জিএসটি দেবে, কারণ তার বিলে জিএসটির কোনো মেনশন থাকে না, তার বিলে জিএসটির কোনো মেনশন থাকে না। সেই জন্য তার যে ডকুমেন্ট হয়ে থাকে, সেই ডকুমেন্টের নাম ট্যাক্স ইনভয়েস হয় না, হয়ে যায় বিল অফ সাপ্লাই। তাহলে কম্পোজিশন ডিলার ইনভয়েস ইস্যু করতে পারে না, তার ইনভয়েসে তার মানে জিএসটি মেনশন থাকে না, ইনভয়েসের নাম হয়ে যায় বিল অফ সাপ্লাই। তার কাছ থেকে যে পারচেজ করবে, সে তো জিএসটি পে করেনি, কারণ তার বিলেই মেনশন নেই, তো ইনপুট ট্যাক্সের বেনিফিটই পাবে না। হয়তো হতে পারে কি, কাস্টমার যখন হ্যাঁ ধরো যে কম্পোজিশন ট্যাক্সেবল পার্সনের কাছ থেকে জিনিস কিনবে, সেক্ষেত্রে ফার্স্ট টাইম ওই জিনিসটার উপরে ট্যাক্স পে হচ্ছে, right? ফার্স্ট টাইম হতে পারে কাস্টমার, সেলার কি করেছে, প্রাইসটাকে বাড়িয়ে দিয়েছে, বাড়িয়ে নিচ্ছে, ইনডাইরেক্টলি নিচ্ছে, কিন্তু সে তো বিলে তো মেনশন করতে পারছে না, সেই জন্য সে বাড়িয়ে নিচ্ছে, প্রাইসের দাম বাড়িয়ে নিচ্ছে। ফার্স্ট টাইম কিনছে নয়,
হতে পারে স্যার সাপ্লায়ার তো ইয়ে দিচ্ছে না, কি বলে, যে ট্যাক্স পে করছে সেটা তো নিজের থেকে করছে। সাপ্লাই নিজের থেকে করছে, কম্পোজিশন ট্যাক্সেবল পার্সেন্ট যেটা সাপ্লায়ার থেকে কিনছে, তাতে তো কম্পোজিশন ট্যাক্সেবল পার্সেন্টকে ট্যাক্স তো পে করতে হচ্ছে, কম্পোজিশন ডিলারকে পে করতে হচ্ছে। ডিলারকে পে করতে হচ্ছে। এবার আমি যখন কম্পোজিশন ট্যাক্সেবল পার্সনের কাছ থেকে জিনিসটা কিনবো, তাহলে আমি ফার্স্ট টাইম ওই প্রোডাক্টের উপরে তো জিনিসটা pay করবো। আপনি ফার্স্ট টাইম প্রোডাক্টের উপরে পেই করেন, ঠিক আছে। আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, তাহলে সে বুঝতে ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ এখানে ম্যানুফ্যাকচারার রয়েছে, ম্যানুফ্যাকচারকে আমি ইন্ডিকেট করলাম এম দিয়ে, তো কোনো প্রোডাক্টের দাম 100 টাকা। এবার ম্যানুফ্যাকচারের কাছ থেকে হোলসেলার কিনেছে, হোলসেলারের সাপোজ 18% জিএসটি লাগিয়েছে, এখানে ধরো এটা জিএসটি ধরেই আছে, আমি ধরে নিলাম। তো এরপরে 18% জিএসটি লাগিয়ে 118 টাকায় সেল করেছে, এ আবার রিটেলারকে সেল করেছে, এর উপরে আবার জিএসটি লাগিয়ে দিয়েছে 118 প্লাস জিএসটি। এরপরে আমি ধরে নিলাম কি এই যে আর রয়েছে, এর কাছ থেকে আবার একজন রিটেলার কিনেছে। তো আমি ধরে নিলাম এই যে আর কিনেছে এর কম্পোজিশন স্কিম রয়েছে, কম্পোজিশন স্কিম রয়েছে। তো কম্পোজিশন স্কিম থাকলে এ তো জিএসটি পে করে দিয়েছে অলরেডি, যেহেতু আপনি বললেন পে করতে পারবে না, তার কারণ এ জিএসটি অলরেডি পে করে দিয়েছে যখন পারচেজ করেছিল। হ্যাঁ যখন পারচেজ করেছিল তো হ্যাঁ, স্যার যখন ডাব্লিউ। জিএসটি পারচেজ করেছিল। আচ্ছা, এখানে আমি আরেকবার বলি যে ম্যানুফ্যাকচারারকে সেল করেছে, ম্যানুফ্যাকচারার 100 টাকায় সেল করেছে ডাব্লু কে। আচ্ছা, ডাব্লু একে সেল করেছে 18% জিএসটি তে প্লাস, তার মানে হয়ে গেল 118 টাকা। 118 টাকা, তাহলে এটা আমাকে মুছে দিতে হবে সাপোজ। তাহলে এবার 118 টাকায় একে সেল করেছে, আর কে সেল করেছে, তার মানে কস্ট হয়ে গেল আর এর 118, আর এর কস্ট 118, কিন্তু আর তো অলরেডি জিএসটি দিয়েছে। আর কি করবে, এবার আরেকটা রিটেলারকে সে সেল করতে পারে ওর কাছ থেকে যে কিনেছে, তাহলে 120 টাকায় সেল করলো সাপোজ, 120 টাকা না, আর একটু বাড়িয়ে দিচ্ছে, 130 টাকায় সেল করলো। তাহলে এই যে ডকুমেন্টটা ইস্যু করলো এই আর কে, সেটা হয়ে যাবে বিল অফ সাপ্লাই, আর এতে কোনো জিএসটি মেনশন করা থাকবে না, জাস্ট প্রোডাক্টের নাম লেখা থাকবে। তাহলে এই যে আর সেকেন্ড আর, এ তো কোনো জিএসটি পে করেনি, এর বিলে তো জিএসটি নেই, তো এ তো জিএসটি আইটিসি বেনিফিট কিছুই পাবে না, জিএসটি নেই কি আবার বেনিফিট পাবে। কিন্তু এই যে আর কিনেছে, ফার্স্ট আর কিনেছে, কার কাছ থেকে কিনেছে, হোলসেলারের কাছ থেকে, সে জিএসটি দিয়ে কিনেছে, কত টাকা জিএসটি দিয়ে কিনেছে, 18 টাকা জিএসটি দিয়ে কিনেছে। তো এই যে 18 টাকা, এই 18 টাকার বেনিফিট আর পাবে না, পাবে না, কারণ তুমি কম্পোজিশন স্কিম নিয়ে রেখেছো। কম্পোজিশন স্কিম নিয়ে রাখলে, যে কম্পোজিশন স্কিম নিয়েছে সেই পার্সন পারচেজের উপরে যে গুডস যে জিএসটিটা দিয়ে এসেছে, আমাদের গিভেন এক্সাম্পলে আর ডাব্লুর কাছ থেকে কেনার সময় 18 টাকা জিএসটি দিয়ে এসেছে, তাহলে এই 18 টাকার বেনিফিট ও পাবে না। 18 টাকার বেনিফিটটা ও 18 টাকার বেনিফিট নর্মালি কি হতো, নর্মালি কি হতো, যে সেল প্রাইস হতো, সেল প্রাইসের উপর জিএসটি মাল্টিপ্লাই করতেন, জিএসটি বেরোতো, তারপরে 18 টাকা মাইনাস করে বাকি জিএসটি পে করতেন, তো ওই বেনিফিটটাই পাবে না। এই আর কে কি করতে হবে, আর তো 130 টাকায় আবার সেকেন্ড আর কে সেল করেছে, তাহলে 130 টাকায় উপরে 1% জিএসটি ওকে দিয়ে দিতে হবে, 13 টাকা জিএসটি ও দিয়ে দেবে, ঠিক আছে। এদিকে তাহলে ওর পকেট থেকে 13 টাকা বেরোবে, আর ওদিকে তো হোলসেলারকে 18 টাকা দিয়ে জিএসটি দিয়ে এসেছে। কারণ একটা প্রোডাক্টের উপর তো দুবার জিএসটি পে হবে। জিএসটি পে হবে, কিন্তু এখানে কম্পোজিশন যেহেতু ডিলার আছে, এখানে 1% এত টাকা তো হবে না, 1% তো আপনার 1 টাকা 30 পয়সা হবে, ঠিক আছে। তো একটা জিনিস প্রোডাক্টের উপর ডাবল ট্যাক্স হতে পারে, কিন্তু রেট অনেক কম আছে, ঠিক আছে, ওখানে 18+1 তাহলে আমরা দেখে নিলাম কোন পয়েন্টটা ডিসকাস করে নিলাম। এখানে এই পয়েন্ট ডিসকাস হলো কি কাল জিএসটি কালেক্ট হবে না, জিএসটি কালেক্ট করতে পারবে না, আর এই পয়েন্টও ডিসকাস হয়ে গেল কি আইটিসি ক্লেম করতে পারবে না, ইনপুট ট্যাক্সের বেনিফিট ক্লেম করতে পারবে না। ছয়টা আছে, ছয়টা নট টু কালেক্ট দ্য জিএসটি জিএসটি। ওই তো বললাম যে ডকুমেন্টে মেনশন করতে পারবে না, মানে কি জিএসটি কালেক্ট করতে পারবে না কাস্টমারের কাছ থেকে,
আউট অফ পকেট দিতে হবে, আউট অফ সেলফ প্রসিডস দিতে হবে। পয়েন্ট ডিসকাস হয়ে গেছে। এই পয়েন্ট কি বলেছে, স্টক হেল্ড ইন স্টক হ্যাভ নট বিন পারচেজ ফ্রম আনরেজিস্টার্ড ডিলার, ইফ পারচেজ ইফ ইয়েস রিভার্স চার্জ মেকানিজম। goods held in stock had not been purchased from unregistered supplier। আচ্ছা এখানে বলছে সে কোনো আনরেজিস্টার্ড সাপ্লায়ার কাছ থেকে পারচেজ করবে না, যে কম্পোজিশন স্কিম নিচ্ছে সে আনরেজিস্টার্ড পার্সনের কাছ থেকে পারচেজ করবে না। আর যদি সে পারচেজ করে সেক্ষেত্রে তাকে রিভার্স চার্জ মেকানিজমে জিএসটি পে করতে হবে। রিভার্স চার্জ মেকানিজম বলতে যে পারচেজ করে তাকে জিএসটি দিতে হবে। তাহলে আমরা সব পয়েন্ট দেখে নিলাম। এরপরে আমরা দেখে নেব যে কি কম্পোজিশন স্কিম নিতে গেলে কি রয়েছে সিস্টেম। আচ্ছা এখানে দুটো ভাগে ভাগ করে দিয়েছে, আন্ডার প্রি জিএসটি রেজিম, পোস্ট জিএসটি রেজিম। জিএসটি আসার আগে, এটা তো যখন সার্ভিস ট্যাক্স থেকে বা ভ্যাট থেকে কনভার্ট হচ্ছিল সেটা এই পোর্শনটা রেলিভেন্ট ছিল, তো এখন এই পোর্শনটা রেলিভেন্ট নেই, সেই জন্য আমি এটা বাদ দিয়ে দিলাম। এখন প্রোডাক্টের উপরে ভ্যাট নেই, ওই পেট্রোল ডিজেল এইসব যে রয়েছে এগুলোর উপরে রয়েছে, ঠিক আছে। আচ্ছা রেজিস্টার্ড আন্ডার জিএসটি সুইচেস টু কম্পোজিশন স্কিম। এখানে বলছে তুমি আগে জিএসটিতে নর্মাল রেজিস্ট্রেশনে ছিলে, নর্মাল রেজিস্ট্রেশন মানে প্রোডাক্টের যে রেট রয়েছে সেই রেট ওয়াইজে তুমি জিএসটি গভর্নমেন্টকে পে করতে, নর্মাল স্কিমে ছিলে। তো এখন কি করতে চাইছো, তুমি কম্পোজিশন স্কিমে সুইচ করতে চাইছো। তুমি দেখতে পাচ্ছ যে কম্পোজিশন স্কিমের বেনিফিট তো রয়েছে অনেক, সে কারণে কম্পোজিশন স্কিমে সুইচ করতে চাইছো। তো তোমাকে বলা হচ্ছে যে তুমি সিএমপি টু ফাইল করে দাও। সিএমপি টু একটা ফর্ম হয়, সেটা ফাইল করতে হবে ফাইন্যান্সিয়াল ইয়ার স্টার্টিং এর প্রথমেই, মানে শুরু হওয়ার প্রথমেই, বিফোর স্টার্টিং কমেন্সমেন্ট অফ দ্য ফিনান্সিয়াল ইয়ার। সাপোজ আমি চাইছি কি 22-23-এ আমি কম্পোজিশন স্কিমেই ট্যাক্স পে করব, তার মানে 22-23 শুরু হওয়ার আগেই আমাকে ফাইল করে দিতে হবে যে আমি 22-23 থেকে কম্পোজিশন স্কিমে জিএসটি পে করতে চাই, সিএমপি টু। আর সিএমপি থ্রি ফাইল করতে হবে উইদিন 60 ডেজ। তার মানে আচ্ছা এখানে কিসের 60 ডেজ, ওই ফাইন্যান্সিয়াল ইয়ারের 60 ডেজ। প্রথমে তাহলে সিএমপি টু ফাইল করো, তারপরে সিএমপি থ্রি ফাইল করো, দুটো ফর্ম ফাইল করতে হবে। আচ্ছা সিএমপি থ্রিতে নর্মালি কি থাকে, সিএমপি থ্রিতে থাকে কি তোমার কত স্টক পড়ে রয়েছে, তুমি যেই ডেটে সুইচ করেছো কম্পোজিশন স্কিম থেকে নর্মাল স্কিমে, কত স্টক পড়ে রয়েছে, কত টাকা। আচ্ছা এখানে বলছে যে ফ্রেশ যদি জিএসটি রেজিস্ট্রেশন নাও, সাপোজ আমি ফ্রেশ জিএসটি রেজিস্ট্রেশন নিচ্ছি, প্রথমে আমি চাইছি কি কম্পোজিশন স্কিম নেব, তাহলে আমি আজকে রেজিস্ট্রেশন নিতে যাচ্ছি জিএসটির, আর আমি ওই রেজিস্ট্রেশনেই মেনশন করতে চাই কি আমি কম্পোজিশন স্কিম নিতে চাই, টিক লাগাতে চাই। তো সেক্ষেত্রে বলছে তুমি কোন ফর্ম ফাইল করবে, আরইজি 1। আরইজি 1 এটা হচ্ছে জিএসটি রেজিস্ট্রেশনের ফর্ম, সেখানেই মেনশন করে দিতে হবে কি আমি কম্পোজিশন স্কিম নিতে চাই, নর্মাল স্কিম কম্পোজিশন স্কিম নিতে চাই। তাহলে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আসবে বা তোমার যে পোর্টাল তুমি যখন লগ ইন করবে দেখতে পাবে কম্পোজিশন স্কিম। নর্মাল স্কিমের কোনো রুল নেই, যা বলা আছে সবই নর্মাল স্কিম, কিন্তু কম্পোজিশন স্কিমে স্পেশাল করে বলা আছে। ওটা পিডিএফ পাওয়া যায়, হ্যাঁ ওটাই। আচ্ছা কম্পোজিশন স্কিম কতদিন পর্যন্ত চলবে, যতদিন কন্ডিশন তুমি স্যাটিসফাই করবে ততদিন পর্যন্ত কম্পোজিশন স্কিম চলবে। স্যাটিসফাই বলতে কন্ডিশন স্যাটিসফাই বলতে কি, সাপোজ কন্ডিশন কি কি ছিল, যে তুমি ইন্টারস্টেট সাপ্লাই করতে পারবে না, তুমি কি করছো ইন্টারস্টেট সাপ্লাই চালু করে দিয়েছো, বা তোমার বলা ছিল কি টার্ন ওভার 1.5 কোটি পেরোনো যাবে না, পেরিয়ে গেলে তাহলে যাদের টার্ন ওভার 1.5 কোটি পর্যন্ত তারাই কম্পোজিশন স্কিম নিতে পারে, তোমার কি হয়েছে কি টার্ন ওভার 1.5 কোটি পেরিয়ে গেছে গুডস এর ক্ষেত্রে, তাহলে কন্ডিশন ভায়োলেট হচ্ছে। তো যতক্ষণ কন্ডিশন স্যাটিসফাই করবে ততক্ষণ পর্যন্ত কম্পোজিশন স্কিম চলবে, কম্পোজিশন স্কিমের কন্ডিশন স্যাটিসফাই না করলে কম্পোজিশন স্কিম নেওয়া যাবে না, মানে ওই স্কিমে ট্যাক্স পে করা যাবে না। তোমাকে তাহলে কি করতে হবে, সিএমপি 4 ফাইল করতে হবে উইদিন
7 days। 7 days মধ্যে সিএমপি 4 ফাইল করতে হবে, যাতে তোমাকে বলতে হবে কি আমার কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে না কম্পোজিশন স্কিমের। আমি এই ফর্মটা তাহলে কি, এটা হচ্ছে কম্পোজিশন থেকে নর্মালে রিটার্ন করার ফর্ম, কম্পোজিশন থেকে নর্মাল স্কিমে ফিরে যাওয়ার ফর্ম। তাহলে 7 days মধ্যে ফাইল করতে হবে যেই ডেটে ওই কন্ডিশনটা ব্রিচ হচ্ছে, আর ট্যাক্স ইনভয়েস ইস্যু করতে হবে। আমরা জানি কি নর্মাল যারা স্কিম নেয় তাদেরকে ট্যাক্স ইনভয়েস ইস্যু করতে হয়, ট্যাক্স ইনভয়েস ইস্যু করতে হবে আর পেমেন্ট করতে হবে নর্মাল রেটে ট্যাক্স, প্রোডাক্টের যা রেট রয়েছে। সেলফ উইথড্রয়ালও করা যেতে পারে, সেলফ উইথড্রয়াল করলে ওই একই রুল রয়েছে, CMP4 7 days মধ্যে উইথড্র করে নাও। আচ্ছা এখানে 7 days কেস আসবে না, কারণ সেলফ উইথড্র করছো যখন তখন উইথড্র করা যেতে পারে। CMP4 ফাইল করতে হবে, 7 days কেস আসবে না, কারণ আমি ভলেন্টারিলি চাইছি কি আমি কম্পোজিশন থেকে নর্মালে চলে যাব, তো এখানে 7 days কেস আসবে না, শুধুমাত্র CMP4 ফাইল করতে হবে। আর যেখানে কন্ডিশন স্যাটিসফাই করছে না সেখানে কন্ডিশন যেই রেট থেকে স্যাটিসফাই করছে না তার 7 days মধ্যে। আচ্ছা জিএসটি REG1 এটা তো বলেছি জিএসটি রেজিস্ট্রেশনের জন্য। CMP1 এটা কিসের জন্য, এটা প্রি জিএসটি রেজিম যখন ছিল কনভার্ট করার জন্য, প্রি জিএসটি রেজিম ছাড়ো। আচ্ছা CMP2 ইন্টিমেশন অফ উইলিংনেস টু অপ্ট ফর স্কিম। তাহলে আমি যদি নর্মাল স্কিমে তো রেজিস্ট্রেশন রয়েছে, আমি যদি কম্পোজিশন স্কিমে যেতে চাই ইন্টিমেট করতে হবে, তার মানে এই ফর্ম ফাইল করতে হবে। আর ওটা কোন ডেটের মধ্যে, কমেন্সমেন্ট অফ ফাইন্যান্সিয়াল ইয়ার, বছর শুরুর আগে। আচ্ছা এরপরে CMP3 কি বলছে, যে স্টকের ডিটেলস দিতে হবে, যেই ডেটে তুমি কম্পোজিশন থেকে নর্মাল স্কিমে কনভার্ট হচ্ছে সেই ডেটে তোমার কত স্টক রয়েছে, ইনওয়ার্ড সাপ্লাই রয়েছে, সেগুলো দেখাতে হবে 90 days মধ্যে। আচ্ছা এখানে বলেছে যে CMP4 তো উইথড্র করা যাবে, এখনই দেখে এলাম 7 দিনের মধ্যে। CMP5 বলছে তোমার যদি কম্পোজিশন স্কিমের কোনো রুলস ভায়োলেশন হয় তাহলে কিন্তু তোমাকে প্রপার অফিসার, জিএসটি প্রপার অফিসার সে কি করতে পারে, শোকজ নোটিশ পাঠাবে, তার যে ফরম্যাট হবে শোকজ নোটিশের ফরম্যাট CMP5 এ হবে। যে CMP6 এ বলেছে জিএসটির প্রপার অফিসার যদি কোনো শোকজ নোটিশ পাঠায় তার রিপ্লাই দিতে হবে তোমাকে CMP6 এ উইদিন 15 days মধ্যে। আচ্ছা এইখানে আরেকটা কি রয়েছে, ইস্যু অফ অর্ডার। আর অর্ডার ইস্যু করবে তাহলে সে শোকজ নোটিশ পাঠালো, আপনি রিপ্লাই দিলেন, তারপরে সে দেখে কি করবে, অর্ডার পাঠাবে, ফাইনাল কেস। তো অর্ডার পাঠাবে, রিপ্লাই পাঠানোর জন্য স্যার কোনো ফর্ম আছে? হ্যাঁ এই যে CMP6 এই ফরম্যাটে সে অর্ডার পাঠাবে 30 days মধ্যে। আচ্ছা এবার জিএসটি রিটার্ন ফাইলিং করতে হয় GSTR4, যেটা কি আগে কোয়ার্টারলি ছিল এখন হয়ে গেছে অ্যানুয়াল রিটার্ন। এটা কবে মধ্যে জমা করতে হবে, 30th April of the next financial year, বছর শেষ হবে, বছর শেষ হবে, বছর শেষ হওয়ার 1 মাসের মধ্যে, বছর শেষ হওয়ার 1 মাসের মধ্যে সিএমপি নয় GSTR4 জমা করতে হবে, যেটা কি অ্যানুয়াল রিটার্ন, আমাদের যেটা কি অ্যানুয়াল রিটার্ন। স্যার একটা উপরে যাবো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আচ্ছা তাহলে আমাদের এখানে ডিসকাশন তো হয়ে গেল, এরপরে আর কিছু আছে কি, কম্পোজিশন স্কিম শেষ হয়ে গেছে। আচ্ছা সলভ কোশ্চেন কিছু আছে সেগুলো ডিসকাস করে নিই। হু ক্যান অ্যাপ্লাই ফর কম্পোজিশন স্কিম, কি অ্যাপ্লাই করতে পারবে, স্মল বিজনেসম্যান, স্মল ট্রেডার, স্মল সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রে টার্নওভার দেখা হবে 50 লাখ পর্যন্ত, আছে কি নেই, গুডসের ক্ষেত্রে 1.5 কোটি, আর একটা প্যানের এগেনস্টে ওইরকম এক নর্মাল স্কিম কম্পোজিশন স্কিম হবে না, যে কোনো একটা নিতে হবে, ঠিক আছে। আর পান মশালা, টোবাকো তারা নিতে পারবে না, ম্যানুফ্যাকচারার অফ পান মশালা, টোবাকো, আইসক্রিম, কিছুক্ষণ আগে পড়ে এলাম না। সমস্ত স্টেটে হয় না
যেটা না বলেছে না হয়, এরকম কারণ জিজ্ঞেস করলে হবে না, না বলেছে যখন না। আচ্ছা, আইসক্রিম, পান মশালা, টোবাকোর ম্যানুফ্যাকচারার নিতে পারবে না কম্পোজিশন স্কিম। টোবাকো, টোবাকো তো শরীর খারাপ করে। পান মশালা ওইসবে কম রেট চলবে না, বেশি রেটই লাগাও। 20 আছে কি 28 আছে কি 50 আছে, সব লাগিয়ে দাও। সেই জন্য কম্পোজিশন স্কিম ওদের বাদ। আচ্ছা, এরপরে এগ্রিগেট টার্নওভার লিমিট ফর অ্যাপ্লাইং কম্পোজিশন স্কিম, ওটা তো আমরা জানি 1.5 কোটি দেখে নিয়েছি। এগ্রিগেট টার্নওভার ফর অ্যাপ্লাইং কম্পোজিশন স্কিম ইন দ্য স্টেট অফ জম্মু কাশ্মীর। আচ্ছা, জম্মু কাশ্মীরের ক্ষেত্রে আমাদের বইতে কত দিয়েছে টার্নওভার লিমিট? জম্মু কাশ্মীরের ক্ষেত্রে বলেছিল টার্নওভার লিমিট কত দেখা হবে, উপরে বলেছে 75 লাখ দেখা হবে না। নর্থ ইস্টার্ন স্টেটের ক্ষেত্রে 75 লাখ দেখা হবে। তার মধ্যে জম্মু কাশ্মীর আছে কি? না, জম্মু, নর্থ ইস্ট মানে তো স্যার আমাদের পার্টিকুলার বলছি, মানে আমাদের দিকে আসছে অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর। তাহলে ওই 1.5 লাখই থাকবে, আর কোনো চেঞ্জ হবে না। 1.5 লাখ না 1.5 কোটি? 1.5 কোটি, হ্যাঁ, 1.5 কোটি। আচ্ছা, এখানে তাহলে সব আমরা দেখে নিয়েছি, এখানে আর কিছুই নেই। ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে 0.5 টোটাল 1%। কম্পোজিশন স্কিম তাহলে, কম্পোজিশন ডিলার তাহলে কি ইস্যু করবে? বিল অফ সাপ্লাই ইস্যু করবে, ট্যাক্স ইনভয়েস ইস্যু করতে পারবে না। কম্পোজিশন ডিলার সোল্ড দিস চার্জিং 18% জিএসটি, এটা কি কারেক্ট? কারেক্ট নয়। কম্পোজিশন ডিলার কি করেছে, 50 লাখ সেল করেছে, 18% জিএসটি চার্জ করেছে, এটা কারেক্ট? কারেক্ট নয়। তার জিএসটি তো কালেক্ট করা যাবে না, জিএসটি কালেক্ট করা যাবে না। Aggregate turnover of dealer in the preceding 50 lakh, can he opt for composition scheme instead of normal scheme instead of composition scheme? Aggregate turnover একজন ডিলারের 50 লাখ, সে নিতে পারবে, কিন্তু 50 লাখ রয়েছে। এখানে তো বলেনি যে সার্ভিস বিজনেসে ইনভলভ রয়েছে বলে, আমরা নর্মালি কি ধরে নেব, গুডস বিজনেসে ইউজ রয়েছে, মানে ইনভলভ রয়েছে। তাছাড়া ডিলার মেনশন করে দিয়েছে না, সার্ভিস প্রোভাইডার তো মেনশন করেনি। তো আমি 1,50,00,000 ধরেই চলবো, তো নিতে পারবে। তো আমরা দেখে নিলাম কম্পোজিশন স্কিম। তাহলে আজকে এই পর্যন্তই। তাহলে আজকে আমাদের দুটো চ্যাপ্টার শেষ হয়ে গেল, কম্পোজিশন স্কিম, ভ্যালু অফ সাপ্লাই।